বন্যার ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ সরকারের, ক্ষতি নিরূপণে জরিপ শুরু। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, জানালেন মির্জা ফখরুল। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান। সবজি, মাছ আর ডিমের দামে ঊর্ধ্বগতি। বাজেটে কর কমানোর কোনো প্রভাব নেই বাজারে, বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, সেতু, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮ জন। মার্কিন লক্ষ্যবস্তুগুলোয় পাল্টা আক্রমণ তেহরানে। দেখছিলেন সংবাদ শিরোনাম। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয়েছে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। অর্থমন্ত্রী জানিয়েছেন, ত্রাণের পর পুনর্বাসনের কাজ শুরু করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বন্যা দুর্গত এলাকার ক্ষতি নিরূপণের জন্য জরিপ শুরু হয়েছে। আর মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, বন্যা কবলিত এলাকার কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতের ক্ষতি কাটাতে নেওয়া হয়েছে জরুরি সহায়তা কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে থাকছে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গত ৫ জুলাই থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নদীগুলোতে বাড়তে থাকে পানি, প্লাবিত হয় নিচু এলাকা। তবে ৯ ও ১০ জুলাইয়ের মধ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করে। ১১ ও ১২ জুলাই পানির নিচে তলিয়ে যায় চন্দনাই, সাতকানিয়া, লোহাগড় ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা। ১৩ জুলাইয়ের পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় কমতে থাকে পানি। ধীরে ধীরে বন্যার পরিস্থিতি উন্নত হলে দৃশ্যমান হতে শুরু করে বন্যার ক্ষতচিহ্ন। বন্যার পরবর্তী ক্ষতি নিরূপণের সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এরপরই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। ৪০,০০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে, ৭৫,০০০ পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় ৪০,০০০কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। কক্সবাজারে ত্রাণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে সরকার তা নিরূপণে কাজ করছে। সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাতের ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত ৫ জেলায় পুনরুদ্ধার কর্মসূচির কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ২০০ কোটি টাকার উপরে এই ৫ জেলায় ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। প্রায় ৩২৭ মেট্রিক টন বীজ আমাদেরকে সরবরাহ করতে হবে। তো যাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী ১৫ দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো। আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করব। সরকারি সহযোগিতায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ক্ষতিগ্রস্ত মানুষগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে জাতির মুক্তির অন্যতম পথপ্রদর্শক হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। আমাদের এই বিএনপির সম্পর্কে অনেক কথা বলে। বিএনপির ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বিএনপির প্রায় ১৭০০ নেতা কর্মী গুম হয়ে গেছে।
বিএনপির কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদেরকে বলতে হয় এই জন্যে যে অনেকে এটাকে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে যাচ্ছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও জানান স্থানীয় সরকার মন্ত্রী। থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, যুদ্ধ করেছিলাম, আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, আবার 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আমরা এটাকে আজকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আমাদের সেই লক্ষ্য রেখে আমরা পৌঁছতে পারবো। স্মরণ সভায় প্রয়াত এই শিক্ষাবিদের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার যে শিক্ষা এমাজউদ্দিন আহমেদ দিয়ে গেছেন তা আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2024 সালের 17 জুলাই শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনার পর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ আরও তীব্র হয়। সড়ক, মহাসড়ক অবরোধ, নিহতদের গায়েবানা জানাজা, কফিন মিছিল সহ পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় পুলিশ হামলা চালালে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়। রিপোর্ট করছেন মোবাশ্বের আহমেদ। 16 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হয়। নিহতদের মাগফিরাত কামনায় 17 জুলাই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। গায়েবানা জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা টিএসসি অভিমুখে যাত্রা করলে আবারও কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পণ্ড হয় কফিন মিছিল। এরপরই শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মদদে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সাথে সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এদিন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয় ও আন্দোলন চালিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে এদিন সরকার ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়। শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে পরবর্তীতে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কাঁচা বাজার, মাছ বাজার এবং ডিমের বাজারে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। ডিমের দাম প্রতি হালিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। বৈরী আবহাওয়ায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, ছুটির দিনে বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। রিপোর্ট করছেন আরিফিন শাওন। ছাড়িয়েছে শসা, কাঁচামরিচ ও টমেটোর দাম। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 150 টাকায়, কাঁচামরিচ ও টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি। টানা বৃষ্টির জন্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে প্রতিটি সবজির। কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। 60 থেকে 70 টাকার নিচে নাই কোনো সবজি। গাজর 100, 120, কচু 80, শসার দাম বাড়তি দ্বিগুণ, 160 টাকা কেজি। কাঁচামরিচ 150, 40, 30 এমন। এদিকে সুগন্ধি চাল, গুঁড়া দুধ, সাবান, ডিটারজেন্টেরও দাম বেড়েছে। কোম্পানি দাম বাড়ানোয় অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে এসব পণ্য। স্বস্তির খবর নেই মাছের বাজারেও। পাবদা 460 টাকা, ট্যাংরা 800 টাকা, রুই 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 কেজি রুই মাছের ভিতরে
50-60 টাকা বাড়ছে। দাম বাড়ছে নতুন করে রাইস ব্যান তেল, সরিষার তেল দাম বাড়ছে, পোলাও চাল যে রাইস ব্যান বিক্রি করছি আমরা 950, 1000, 1200 টাকা। তারপরে সরিষার তেল 5 লিটার বিক্রি করছি 1100, 1200। পোলাও চাল, খোলা পোলাও চাল বিশেষ করে বেশি দাম বাড়ছে। ভালো মানের পোলাও চালটা ছিল 120-30 টাকা, এখন 160 টাকা। সবজি, মাছ ও ডিমের দাম বাড়ায় নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আরেকটু ব্যবস্থাপনা ভালো হলে ভালো হতো। আমাদের তো যত ভালোই করবেন অবশ্যই আমরা আরো ভালো চাই, বাট ডেফিনেটলি একটু ব্যবস্থাপনা ভালো হলে ভালো হতো। সাধারণ জনগণ যেটা খেতে পারবে সেটার দাম একটু তুলনামূলক বেশি, তো বাজারটা একটু নিয়ন্ত্রণের মাধ্যমে, তত্ত্বাবধায়কের মাধ্যমে রাখলে ভালো হয় আর কি, যাতে আমরা সাধারণ জনগণ একটু সাশ্রয়ী দামে কিনতে পারি। ক্রেতাদের অভিযোগ, বর্তমান সরকারের বাজেটের পর দাম কমার আশা জাগলেও তা এখন ঘুরে বাড়ি। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের তদারকির ওপর জোর দেন তারা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। হরমুজ প্রণালীর দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুধু সামরিক ঘাঁটি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, রেলপথ, বিমানবন্দর এবং বিদ্যুৎ অবকাঠামো। পাল্টা জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান এবং সিরিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানি বিপ্লবী গার্ড IRGC। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইরানের আবাসিক এলাকা, সেতু এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জবাব উপযুক্ত সময়ে দেবে ইরানের সশস্ত্র বাহিনী। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ইরান। সামরিক অভিযান পরিচালনার নামে বেসামরিক অবকাঠামোয় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানের বন্দর খামিরের গাড়িবাহী সেতুতে মার্কিন হামলায় দেখা যায় জ্বলছে আগুন, আর সকালে দেখা যায় ধসে পড়া সড়ক ও ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ। এ হামলায় নারী ও শিশুসহ মারা গেছে অন্তত 8 জন। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থাগুলো। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে সুবিধা করতে না পেরেই কি বেসামরিক স্থাপনায় আমেরিকার হামলা? রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরনগরী বন্দর আব্বাস, বন্দর খামির, কেশমদ্বীপ, বুশেহর এবং সিস্তান বেলুচিস্তানের বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, সামরিক সরবরাহ লাইন এবং নৌ সক্ষমতা ধ্বংস করা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের একাধিক সেতু, বন্দর আব্বাসের রেলপথ, ইরান শহর, বিমানবন্দর এবং বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ইরানিদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের দাবি, সমঝোতা স্মারকের চুক্তি অমান্য করায় ইরান মার্কিন হামলায় দিশেহারা হয়ে আলোচনায় বসতে চাইছে। এই হামলাকে সরাসরি বেসামরিক জনগণের উপর আঘাত বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, দক্ষিণ ইরানের আবাসিক এলাকা, সেতু ও অবকাঠামোতে হামলা তথাকথিত মানবাধিকারের দাবিদারদের দ্বিমুখী নীতির আরেকটি প্রমাণ। আমেরিকা ও তাদের মিত্ররা সীমারেখা অতিক্রম করেছে মন্তব্য করে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি, কুয়েতের মার্কিন স্থাপনা, বাহরাইনের সামরিক লক্ষ্যবস্তু, ওমানের নজরদারি রাডার এবং জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি IRGCর। হামলা হয়েছে সিরিয়ার আল তানফ ঘাঁটিতেও, যদিও সিরিয়া জানিয়েছে ওই ঘাঁটিতে কোনো হামলা হয়নি এবং সেখানে বর্তমানে কোনো মার্কিন সেনাও নেই। তবে হামলার কথা স্বীকার করেছে কুয়েত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরাকের কুর্দিস্তানে নিহত হয়েছে অন্তত 8 জন। এছাড়াও বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে ইরাকের মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর দখল নিয়ে মার্কিন ইরান সংঘাত বাড়তে থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এমন পরিস্থিতিতে দুই দেশকেই অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের তরুণদের সফল উদ্যোক্তা করে গড়ে তুলতে স্টার্টআপ নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক বলছেন তরুণরা। তাদের মতে এর ফলে সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা থেকে বেরিয়ে উদ্ভাবন আর প্রযুক্তির বিকাশে মনোনিবেশ করতে পারবে তরুণ প্রজন্ম, যা দেশের অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। রিপোর্ট করছেন
নাবিল জাহাঙ্গীর। দেশে উদ্ভাবন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মঙ্গলবার জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তরুণরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, এতে উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের সুযোগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, যা বেকারত্ব কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনার পরে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেসিক্যালি ওরা হচ্ছে পড়াশোনা শেষে বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির পিছনে ছুটে, হ্যাঁ, যেটা খুবই অসুস্থ প্রতিযোগী। সরকার যদি এক্ষেত্রে কিছু করে, সেক্ষেত্রে হচ্ছে ওরা হচ্ছে আরও বেশি দেখা যাচ্ছে যে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, ইভেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে নিজেরা কিছু করার চেষ্টা করবে, আর এভাবে আমাদের দেশ আরও আগাবে। এটা একটা মাইলস্টোন হবে যদি এটা ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় এই প্ল্যানটাকে, তাহলে বেকারত্ব দূর হবে। তারা হচ্ছে নিজেদের কর্মসংস্থান করার পাশাপাশি আরও 5-10 জনের কর্মসংস্থানও তৈরি করতে পারবে। সরকারিভাবে এই জায়গায় বিনিয়োগ করা, ওদের আর্থিক সাপোর্ট দেওয়া হয়, তাহলে দেখা গেছে কি যারা এই উদ্যোগটা গ্রহণ করে তারা সামনের দিকে আরও ভালো করার সম্ভাবনা থাকে। যারা মোটামুটি হচ্ছে বিজনেস নিয়ে সামনে আগাতে চায় বা পড়াশোনার থেকে বের হয়ে চাকরি করতে যখন একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, তখন তারা একটা ইজিলি কোনো একটা আইডিয়া থাকলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে। এই যে প্রণোদনার আওতায় যখন উদ্যোক্তারা চলে আসবে, তখন তারা আরও তাদের সৃষ্টিশীল কাজকে আরও নতুনভাবে বিকশিত করার সুযোগ পাবে। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জানান, একটি ধারণাকে সফল ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় সহায়তার পুরো প্রক্রিয়াটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ করা হবে। অর্থায়ন, মেন্টরশিপ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ, সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একটা তরুণ যখন প্রথমে একটা আইডিয়া নিয়ে আসে, ওনাকে কিন্তু ওনার আইডিয়াতে প্রপারলি মেন্টরিং করা এবং পরবর্তী ধাপের জন্য রেডি করাটা খুব ইম্পর্টেন্ট। ইফ হি অর শি ইজ নট রেডি ফর দ্য নেক্সট লেভেল, তাহলে কিন্তু উনি যেখানে যাক একটা লোন অথবা একটা ইকুইটি বিনিয়োগের জন্য উনি কিন্তু সেটার জন্য পাবেন না। তো সেক্ষেত্রে ওনাদেরকে প্রপারলি রেডি করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বিভিন্ন লেভেলে আমাদের প্রি আইডিয়েশন এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট যে স্কেল আপগুলো সব কিছু আমরা বর্তমানে করছি। দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নতুন এই প্ল্যাটফর্ম তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখবে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এদিকে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল এবং সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জমায়েত হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এই সময় কফিন মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন। পরবর্তীতে কফিন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন মধুর ক্যান্টিনে হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সংহতি সমাবেশ পালন করে জাতীয় ছাত্র শক্তি। সমাবেশে আবু সাইদ, মুগ্ধ সহ সকল জুলাই শহীদের বিচারের জোর দাবি তোলেন ছাত্র শক্তি নেতা কর্মীরা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিও জানিয়েছেন নেতাকর্মীরা। রাজধানীতে শেষ হলো গ্রেগরিয়ান ফুটবল টুর্নামেন্ট 2026। বিশ্বকাপের আদলে আয়োজিত 1 মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনালে ইরানকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। রাজধানীর সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয়েছে ফুটবল টুর্নামেন্টের এই আসর। শুক্রবার বিকেলে শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ইরান এবং জার্মানি। টানটান উত্তেজনার লড়াইয়ে ইরানকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জার্মানি। বিশ্বকাপের আদলে আন্তর্জাতিক থিমে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় 20টি দল। গত 1 মাস ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, দর্শকদের উচ্ছ্বাস এবং গ্রেগরিয়ান অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী এবং ফুটবল প্রেমীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রেভারেন্ড ব্রাদার চন্দন গোমেজ। বিজয়ীদের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন এবং খেলাধুলার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, নেতৃত্ব এবং শৃঙ্খলার চর্চা আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন তিনি। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে গ্রেগরিয়ান পরিবারের ঐক্য, সম্প্রীতি এবং ক্রীড়াসুলভ চেতনা আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বন্যার ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ সরকারের, ক্ষতি নিরূপণে জরিপ শুরু। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, জানালেন মির্জা ফখরুল। বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান।
সবজি, মাছ আর ডিমের দামে ঊর্ধ্বগতি। বাজেটে কর কমানোর কোনো প্রভাব নেই বাজারে, বৈরী আবহাওয়াকে দোষছেন বিক্রেতারা। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, সেতু, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮ জন। মার্কিন লক্ষ্যবস্তুগুলোর পাল্টা আক্রমণ তেহরানে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। নটে রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।